মোস্ট অ্যাওয়েটেড মর্নিং সেশন হয়। আমরা সারা সপ্তাহ আশিস স্যারের ওয়ার্কআউটের জন্য ওয়েট করে থাকি। একটা অন্যরকম লেভেলের ওয়ার্কআউট হয়, খুব ভালো লাগে, ভীষণ এনার্জেটিক, ভীষণ ভালোভাবে, মানে একদম প্রফেশনাল ওয়ার্ক ট্রেইনারদের মতন স্যার করান। আমরা অনেক কিছু শিখি, উম, প্রতিনিয়ত শিখছি, আরো শিখবো, শেখার কোনো শেষ নেই। তো যাই হোক, আজকে আমি নিপাড়া কোচবিহার থেকে বলছি। এই সিস্টেমে আমি খুব বেশি, মানে পুরনো নই, একদমই নতুন। হালামুলে আমি এই সিস্টেমে জয়েন করেছি এই 2025 সালের মে মাসে, মের 1 মে। তো আমার নিউট্রিশনও শুরু হয়েছে 1 মে থেকে। আমি সিস্টেমে জয়েন করেছি আমাদেরই সিনিয়র সিনিয়র ম্যাডাম সুবর্ণা ম্যাডামের হাত ধরে। তো এই সিস্টেমে আমি জয়েন করেছি মূলত, যখন জয়েন করেছিলাম তখন মূলত আমি ওভারওয়েটের সমস্যা নিয়েই জয়েন করেছি। কিন্তু তার সাথে সাথে আমার আরো আনুষঙ্গিক অনেক কিছু সমস্যা ছিল, যেগুলো আমি সিস্টেমকে সেইভাবে কখনোই বলা হয়নি। এটা হচ্ছে আনুষঙ্গিক ওভারওয়েট জনিত আমাদের যে সমস্যাগুলো থাকে। ওভারওয়েট, হাঁটুতে ব্যথা হয়, তারপর পায়ের গোড়ালিতে ব্যথা হয়। মেয়েদের যেটা মেন সমস্যা, মেনস্ট্রুয়াল সমস্যা হয়, সেটা এই ওভারওয়েটের কারণেই হয়, সেই সমস্যাগুলো। এবং এই ওভারওয়েটের জন্য আমি, হাঁটু ব্যথার জন্য এবং পায়ের এই গোড়ালি ব্যথার জন্য আমি 2012 সাল থেকেই ডাক্তার দেখাচ্ছি, বারবার ডাক্তার দেখাই, এই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার, কোচবিহারের বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, শিলিগুড়িতে দেখিয়েছি, বারবার ওই একই কথা হচ্ছে যে ওয়েট কমাতে হবে, ওয়েট কমাতে হবে, ওয়েট কমাতে হবে। তো আমি তখন থেকে হাঁটি। আমি যেহেতু কোচবিহারে থাকি, কোচবিহারে তখন সাগরদিঘির পাড়ে আমি 4 বার, 4 রাউন্ড, 5 রাউন্ড, 6 রাউন্ড, 7 রাউন্ড, 8 রাউন্ড, এমনকি 10 রাউন্ড করেও হেঁটেছি। তারপর এই ওটস, এই সেই হাবি জাবি, এগুলো প্রচুর, মানে না বুঝে না জেনে আমরা যা করি আর কি, ডায়েটের চক্করে পড়ি, সেগুলো করেছি, প্রতিনিয়ত করেছি, গেল। কিন্তু আমি 1 কিলো তো দূরের কথা, 0.01 কিলো, 0.01 গ্রাম ওজনও কমাতে পারিনি। উত্তরোত্তর সেটা বেড়ে গেছে, দিন দিন যাচ্ছে, বেড়ে গেছে। তারপর সিজারিয়ান সেকশনের পরে আরো ওজন বাড়লো, তারপর গল ব্লাডার স্টোন অপারেশন, তারপর আরো ওজন বাড়লো, তারপর আমার প্যানক্রিয়াটাইটিসের জন্য ভীষণ ভীষণ ভাবে গ্যাস্ট্রাইটিসের সমস্যা। ওজন বেড়েই যাচ্ছে এবং আনুষঙ্গিক সমস্যাগুলো একটার পর একটা কমছে তো না, আরো নতুন নতুন করে সমস্যা শুরু হচ্ছে। তো যাই হোক, এইভাবেই চলছে 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 করতে করতে আস্তে আস্তে সেটা একটা মানসিক সমস্যায় পরিণত হলো। মানে কোনো ড্রেস ভালো লাগে না, কোথাও গেলে ভালো লাগে না। তারপর আমরা যারা ওয়ার্কিং, আমরা তো বিভিন্ন কাজে বাইরে বেরোই। তো বিভিন্ন কাজে বাইরে বেরোই যখন, সেটা একটা মেন্টাল হ্যারাসমেন্ট, মানে বুলির শিকার হই। যে এই এত মোটা, এখানে বসতে পারছে না, ওখানে বসতে পারছি না, কোনো কিছুতে ভালো লাগছে না, একে দেখছি এত ভালো লাগছে। বিভিন্ন সমস্যা, সামাজিক সমস্যা, মানসিক সমস্যা, এগুলো তৈরি হয়। যাই হোক, হলো। এই করতে করতে একদিন সুবর্ণা ম্যাডামের সঙ্গে আমার তুফানগঞ্জে দেখা। তা আমি হঠাৎ করেই, ও আর আমি তো সেই একদম ছোটবেলা থেকে বন্ধু, ছোটবেলা থেকে ও মোটা আমিও মোটা, দুজনে একই সঙ্গে পড়াশোনা, একসাথে একই কলেজে পড়াশোনা, সিনিয়র জুনিয়র, তারপর একই সঙ্গে চাকরি, বহু বছর আমরা একসঙ্গে চাকরি করলাম। বিগত 14 বছর আমরা দুজন একই সঙ্গে চাকরি করেছি। তো যাই হোক, হঠাৎ দেখা হওয়ার পর আমি হঠাৎ করে দেখছি সুবর্ণা হঠাৎ অনেকটা রোগা হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না কি হলো। তারপর ও আমাকে বলেছে, সেটা 2024 সালেই ও আমাকে তুফানগঞ্জ রামহরি মোড়ে দাঁড়িয়ে একদিন বলেছে যে আমি এই করছি, তুইও কর। আমি তখন বলেছি, না, এগুলি কি সিস্টেম, আমি এসব করতে পারবো না রে। ওই সকালবেলা উঠে ওয়ার্কআউট, তারপর ওই এগুলো এগুলো আমি অনেক করেছি, বহু হাঁটি, কিছুই হয় না, এগুলো আমার দ্বারা হবে না, আমি এগুলো করতে পারবো না। ঠিক আছে, গেল এইভাবে। এরপর ও আবার আমাকে বলেছে, তুই কর, তুই কর, তাহলে তুই ভালো হবি। আমি আবার ওকে সেই একই একই রিপ্লাই দিয়েছি, আমি এসব করতে পারবো না, এইভাবে। যাই হোক, 2025 সালে যখন আমি এপ্রিল মাসে আমি যখন ঘুরতে গেলাম, তো ঘুরতে গিয়ে আমার পা ভেঙে গেল। তো তারপর যখন আমি পা ভেঙে পায়ে প্লাস্টার করতে যাই, তখন শুনলাম যে এই ওভারওয়েটের কারণেই আমার এইভাবে পা ভেঙে যাচ্ছে, হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হচ্ছে এবং সেই থেকে ওয়েট বাড়ার জন্য
বডি ওয়েটটা সম্পূর্ণ পায়ে গিয়ে পড়ছে এবং সেটা বডি নিতে পারছে না। সেজন্য হাড় এভাবে ভেঙে গেল। আচ্ছা, তারপর আমি এক পা প্লাস্টার অবস্থাতেই ভাবলাম যে ঠিক আছে তাহলে সুবর্ণার সঙ্গে একটু যোগাযোগ করা যাক। তো সুবর্ণার সঙ্গে যোগাযোগ করে যাই হোক আমি এই সিস্টেমে আসলাম। আমাদের স্যাররা যেমন বলেন যে বাই চান্স আমিও তাই ৩ বার ৪ বার ৪ বার ওকে নাকচ করে দিয়ে বাই চান্স হঠাৎ মনে হলো যে আমার ঠিক আছে দেখা যাক কিছুদিন ট্রাই করে। যখন আমি এসেছিলাম তখন আমি নিজেও মানে ডিটারমাইন্ড ছিলাম না যে আমি এই সিস্টেমে থাকবো। সত্যি কথা বলতে এটাই। আমি তখন ভেবেছিলাম ঠিক আছে দেখা যাক যাই তো ১-২ দিন ফলো করি। তারপর ভাববো। গেল। যথারীতি জয়েন করলাম। যথারীতি জুনের 2nd জুন বা 7th জুন থেকে হয়তো আমার 7th জুন থেকেই আমার নিউট্রিশন শুরু হলো। নিউট্রিশন নেওয়া শুরু করলাম। আস্তে, আস্তে দেখতে পাচ্ছি যে ১৫ দিন পর থেকেই আমি নিজে আস্তে, আস্তে এনার্জেটিক ফিল করছি। কি ব্যাপার? এনার্জি অন্যরকম শরীরের মধ্যে একটা অন্যরকম চেঞ্জ বুঝতে পারছি। যে আমার বেশ একটু ঝরঝরে মনে হচ্ছে। তখন তো আমি ওয়ার্কআউট করতে পারতাম না। এবং আমাকে স্ট্রিক্টলি ডক্টররা বলে দিয়েছিলেন কোনোভাবেই ওয়ার্কআউট করতে না। তো আমি করতাম না ওয়ার্কআউট। শুধুমাত্র ওই নিউট্রিশনটাই নিতাম। এবং সত্যি কথা বলতে আমি সেটাতেও ফাঁকি দিতাম। সত্যি একদম মানে যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমি নিউট্রিশনটা নিতেও ফাঁকি দিতাম। সুবর্ণা ম্যাডাম আমাকে রেগুলার ফোন করত। "কিরে তুই জল খাচ্ছিস তো? এই টাইমলি জল খাচ্ছিস, টাইমলি এটা করছিস, এটা করছিস তো?" মানে কি বলবো? ও আমাকে যেভাবে গাইড করেছে বা এখনো করছে, শুধু করেছে না। শুরু নিউট্রিশন এই সিস্টেমে আসার আগেও আমাকে গাইড করেছে, তখনও আমার বন্ধু, এখনো গাইড করছে, আসার পরেও গাইড করছে এবং এখনো করছে। প্রতিনিয়ত গাইড করে। তো যাই হোক, প্রতিনিয়ত কথা হয়। যাই হোক, তখনও ফাঁকি দিয়েছি। তারপর ফাঁকি দিতে, দিতে একদিন নিজেরই মনে হলো না, যখন একটু চেঞ্জ হচ্ছে তাহলে করা যাক। তারপর ঠিকঠাক মতো আমি শুরু করলাম। জুনের শেষের দিক থেকেই আমি নিউট্রিশন নেওয়াটা এবং সিরিয়াসলি এই সিস্টেমের রুলস গুলো ফলো করা শুরু করলাম। তো জুন মাস শেষ হতে, হতেই আমি দেখতে পাচ্ছি ওমা আস্তে, আস্তে আমার ১-১.৫ কিলো ওজন কমে গেল। ১.৫ কিলো ওজন কমে গেল মানে আমি বেশ ভালোই লাগছে। তারপর আমার যে পায়ের প্লাস্টার কমার পর যে সমস্যাগুলো হওয়ার কথা, তীব্র ব্যথা, ফুলে যাওয়া বা হাঁটতে অসুবিধা হওয়া সেগুলো ছিল কিছুটা। কিন্তু তারপর দেখছি নিউট্রিশন নেওয়ার সাথে, সাথে দেখছি যে সমস্যাগুলো আমাকে ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন যে নেক্সট ৪-৫ মাস আমার সেই সমস্যাগুলো থাকবে। সেটা আমার জুলাই মাস থেকেই টোটালি নেই। এবং জুলাই মাস থেকে সেই সমস্যাগুলো নেই। আমি জুলাই মাসের শেষের দিক থেকেই আস্তে, আস্তে ওয়ার্কআউট শুরু করি, হালকা ওয়ার্কআউট। এবার এতটা যেহেতু ওজন ছিল 81.5 কিলো, সব ওয়ার্কআউট করা কিছুতেই সম্ভব ছিল না। এখনো আমি কিছু, কিছু ওয়ার্কআউট হয়তো দু দুটো ওয়ার্কআউট এখনো ভালো করতে পারি না। চেষ্টা করছি। তো যাই হোক, জুলাই মাস থেকেই ধপাধপ বেশ ৩ কিলো ৪ কিলো করে ওজন কমে যাচ্ছে। এবং তার সাথে, সাথে যে পজিটিভ এনার্জি মানে ভীষণভাবে পজিটিভ এনার্জি ফিল করছি। আস্তে, আস্তে আমার সেই মানসিক সমস্যা, সেই ইনফিউরিটি কমপ্লেক্স টা চলে গেল। যে না আমাকে তো বেশ ভাল লাগছে। আমি নিজেই বুঝতে পারছি আমার বেশ একটা চেঞ্জ, চেঞ্জ লুকিং সব। যে দেখছি কিরে তুই কি করছিস? তোর কি করে ওজন কমছে কি করে? বুঝতে পারছি না। আমি নিজেও দেখতে পাচ্ছি ওজন কমে যাচ্ছে এবং ওজন কমার সাথে, সাথে আমার যেটা সমস্যা ছিল মেইন সমস্যা সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস এর সমস্যা। সেই গ্যাস্ট্রাইটিস এর সমস্যাটার থেকে আমি ২০০০ আমি যখন ক্লাস 7 এ পড়ি তখন থেকে আমার তীব্র গ্যাস্ট্রাইটিস এর সমস্যা। আমি যে কতদিন গ্যাসের ইনজেকশন নিয়েছি হসপিটালে গিয়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। গ্যাসের ওষুধ খেয়ে হয় না, গ্যাসের ইনজেকশন নিতে হয়। তীব্র গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রাইটিস এর সমস্যার জন্য গ্যাসের ইনজেকশন এমনকি আমি অ্যাডমিটেড পর্যন্ত হয়েছি এই গ্যাসের সমস্যার জন্য। সেটা ক্লাস 7 থেকে শুরু। সেটা উত্তরোত্তর বেড়েই যাচ্ছে। যত মোটা হচ্ছি তত বডি ফ্যাট বাড়ছে, তত কোলেস্টেরল বাড়ছে এবং আমার গ্যাস্ট্রাইটিস এর সমস্যা। সেই গ্যাস্ট্রাইটিস এর সমস্যা একেবারেই এখন নেই, একদমই নেই। এবং সেটা হয়েছে সম্পূর্ণ আমাদের সিস্টেমের রুলস গুলো ফলো করে। তার সাথে সিস্টেমের যেভাবে আমাদের একদম সায়েন্টিফিক রুল করা যে আমাদের জল খাওয়া, সকালবেলা উঠে জল। এই জলটা খাওয়াতে আমাদের কোনরকম কোনো গ্যাসের সমস্যা, কোনো অ্যাসিডিটি আমাকে মিউকেন জেল খেতে হতো। সোমপ্রাস ডি-40 এটা আমার রেগুলার ওষুধ সোমপ্রাস ডি-40 আমি মানে পাতার পর পাতা খেয়ে ফেলেছি। আমাকে শেষ পর্যন্ত ডাক্তাররা বলত যে ওষুধের যে দোকান থেকে আমরা সবসময় ওষুধ আনি, সে আমাকে বলত যে, "তোমার কিডনি-টিডনি সব শেষ হয়ে যাবে। তুমি আর কিছুতেই বাঁচবে না।
তার মধ্যে আমার প্যানক্রিয়াটাইটিস এর সমস্যা। সেই জন্য মানে এতটা গ্যাসের ওষুধ খেতে হয়েছে যে মানে একটা লেভেলের পর দেখা গেল যে কিডনিতে সমস্যা শুরু হয়ে যাচ্ছে। আমার ইউরিন কম হচ্ছে, ইউরিনে ইনফেকশন হচ্ছে এই গ্যাসের ওষুধের জন্য। ইউরিনে ইনফেকশন হচ্ছে, বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে, ইউরিনে Recording in progress. যাই হোক তারপর গেল, সেটা গেল। তারপর আমার ছিল মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা ছিল। মাইগ্রেনের সমস্যা, তীব্র মাইগ্রেনের সমস্যা। সেই জন্য আমাকে Nexdon 500, Inderal 10, Sibelium 10, Inderal 20, Sibelium 20 রেগুলার খেতে হতো। এমনকি মানে আমি সেই মাথা ব্যথার জন্য একবার মাথা ব্যথা শুরু হলে, যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা জানেন যে একবার সেই মাথা ব্যথা শুরু হলে আমি 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, এমনকি 15 দিন পর্যন্ত বেড রিডেন। মানে কিছুতেই মাথা তুলতে পারি না। মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা, কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না। এবং সেই ওষুধ খাওয়ার পর সেই ওষুধের সাইড ইফেক্টে আমি এমন হয়ে যাচ্ছি যে আমার এত নার্ভ গুলো সব শিথিল হয়ে যাচ্ছে। কোনো নার্ভ কাজ করছে না। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। মানে এমন হয়ে যায় যে আমার বাচ্চাকে যে আমি কোলে নেব, ছোটবেলায় ছিল, সেটাও নিতে পারতাম না। সেই ক্ষমতাটুকুও আমার ছিল না, থাকতো না। এরকম হয়ে যেতাম। এমন মানে এমন হয়ে গেছি যে আমি ওষুধ খাচ্ছি, মাইগ্রেনের ওষুধ খাচ্ছি, হচ্ছে না। স্যারিডন খাচ্ছি, স্যারিডন পাতার পর পাতা খাচ্ছি, স্যারিডন 1000 পর্যন্ত খেয়েছি। আমাকে নার্ভের ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলছে যে এর শেষ সময় চলে এসছে। সেইখান থেকে আমি আজকে এখানে, যে মানুষ আমি দিনে 4টা 5টা স্যারিডন খেয়েছি, গ্রেনিল 3-4টা কোনো ব্যাপারই না খেয়েছি, Nexdon 500 3টা করে খেয়েছি, যেটা আমার একটা খাওয়ার কথা, আমি কিছুতেই থাকতে পারছি না। সেই Nexdon 500 আমার বারবার না করা সত্ত্বেও আমি 3টা খেয়েছি, কিছুতেই থাকতে পারি না ব্যথায়। সেই মানুষ আমি আজকে 4 মাস হয়ে গেল, এখনো একটাও Nexdon 500 খাইনি। সেটা শুধুমাত্র এই সিস্টেমের জন্য, সিস্টেমের এই সকাল এক্সারসাইজ, সিস্টেমের নলেজ পার্ট, সিস্টেমের প্রতিনিয়ত স্যাররা ম্যাডামরা যেভাবে বলছেন যে রেগুলার ডায়েট মেনটেন করো, রেগুলার জল খাও, ঠিকঠাক লাঞ্চ পোস্ট করো। আমরা লাঞ্চ সবাই করি, কিন্তু আমাদের কাছে এই নলেজটা ছিল না যে আমাদের কতটা কার্বোহাইড্রেট নিতে হবে, কতটা ফ্যাট নিতে হবে, কোন সবজিটা আমরা বেশি নেব, আমরা হয়তো চিট মিল, আমরা চিট করছি যে আমরা লাঞ্চ পোস্ট করছি, তারপর আমরা বাইরে গিয়ে খাচ্ছি। থাক বললো তো খেয়ে নি, কোনো ব্যাপার না, হবে একদিন খেলে কিচ্ছু হবে না। কিন্তু সেটা করে আলটিমেটলি কি হচ্ছে, আমরা নিজেরাই নিজেদেরকে চিট করছি, নিজেরাই নিজেদের ফাঁকিতে পড়ছি আলটিমেটলি কিছু। তো যাই হোক, আমরা যথারীতি লাঞ্চ পোস্ট, সকালে এক্সারসাইজ, গরম জল, আমাদের অ্যাফ্রেশ নিয়ে আমরা এক্সারসাইজ করছি। তারপর আমরা এক্সারসাইজ করার 15 to 20 মিনিটের পর আমরা আমাদের মর্নিং শেকটা নিচ্ছি। মর্নিং শেকটা নেওয়ার পরে আমাদের ব্যালেন্স একদম পরিমাপ মতো আমাদের শরীরে যতটা দরকার প্রোটিন, যতটা এনার্জি দরকার, যতটা কার্বোহাইড্রেট দরকার, সেটা আমাদের শেকের মাধ্যমে চলে যাচ্ছে। গেল। এরপর আসলো আমরা মিড মর্নিং এ, আমরা যারা অফিস যাই, আমরা মিড মর্নিং এ কিছু একটা নিলাম, কখনো ফ্রুট, কখনো স্যালাড নিলাম, নিয়ে আমরা অফিস বেরিয়ে গেলাম। যারা ওয়ার্কিং তারা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বেরিয়ে গেলাম, যারা বাড়িতে তারা বাড়িতে থাকলেন, বিভিন্ন কাজ টাজ হলো। তারপর আমরা লাঞ্চ নিচ্ছি, লাঞ্চটা করছি 2টো থেকে 2:30টার মধ্যে আমরা লাঞ্চ করছি, পোস্টও করছি, নিলাম। তারপর আমরা অফিস থেকে বাড়িতে এসে আবার আমরা কখনো ছোলা, কখনো মাখনা, কখনো এটসেট্রা এইসব নিচ্ছি, স্যালাডও নিতে পারি, নিলাম। নেওয়ার পর সন্ধ্যাবেলা আমরা আবার আমাদের যে চায়ের ক্রেভিং, আমি একজন মানুষ, আমি এই চায়ের ক্রেভিং এর কথাই আরেকটা কথা বলছি যে আমি আগে সারাদিনে মিনিমাম 10 থেকে 12 কাপ চা খেতাম। আগে তো দুধ চা খেতাম, গেল। তারপর সেই গ্যাসের সমস্যার জন্য সেই দুধ চা বাদ, তারপর সেটা লাল চা, গ্রিন টি, এগুলোও করেছি। যাই হোক, লাল চাই খেতাম। লাল চা 10 থেকে 12 কাপ চা খেতাম। সেই মানুষ আজকাল মানে এই অ্যাফ্রেশ নেওয়ার পর থেকে এখনো মানে এখন আর সেই চায়ের কথাটাই মনে হয় না। আমার সামনে 1000 লোক চা খেলেও আমার সেটা মনে হয় না যে একটু চা খেয়ে দেখি কেমন। অনেকদিন তো খাই না, সবাই বলে চা খাও চা খাও, কিন্তু খাই না। চা খেলাম। তারপর যাই হোক অ্যাফ্রেশ নিলাম। নেওয়ার পর আমরা আবার রাত্রিবেলা 8টা থেকে 9টার মধ্যে আমাদের শেকটা নিয়ে নিলাম। এতে কি হচ্ছে, আমাদের শরীরের একদম নিউট্রিশন লেভেলটা ঠিকঠাক থাকছে। আমরা যে ক্যালোরি যতটুকু দরকার ততটুকুই নিচ্ছি, তাতে আমাদের বডি মেইনটেইনড হচ্ছে। এতে
আমরা একদম মানে মেডিসিন ফ্রি থাকছি। আর নিজেদের যেটা আমাদের মাইন্ডটা সেট যে আমাকে করতেই হবে। যখন আস্তে, আস্তে আমাদের ওজন লুজ হওয়া শুরু হলো, তখন আস্তে, আস্তে আমি দেখতে পাচ্ছি যে আমার গ্যাসের সমস্যা চলে যাচ্ছে। তাহলে এটা থেকে উপকার পেলাম। তাহলে আর করব না। আর চিট করব না নিজেকে। মাথা ব্যথা কমে গেল। এবার নাহ, আর তো চিট করাই যাবে না। এবার ফলো করতেই হবে স্ট্রিক্টলি। বিভিন্ন যে ড্রেস গুলো পরার শখ হতো, সেটা এখন করতে পারছি। তখন নাহ, তাহলে ভাল লাগছে, তাহলে এবার করতেই হবে ঠিকঠাক ভাবে। এইভাবেই আস্তে, আস্তে আমরা নিজেদের মাইন্ডটাকে সেট করছি এবং নিজে এখন সত্যি মানে কি বলবো, এই সিস্টেমের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছি যেখান থেকে বেরোনো নিজে চাইও না, কোনোদিন বেরোতেও চাই না, কোনোদিন বের হবও না এবং সিস্টেমের সমস্ত সিনিয়রদের আমার আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক প্রণাম, ধন্যবাদ সবকিছু। সমস্ত সিস্টেমকে আমার আন্তরিক প্রণাম এবং আমার এই এইটুকুই স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। ও ম্যাডাম তো বললেন, খুব সুন্দর বললেন। আজকেই ওনাকে প্রথম বলতে দেয়া হয়েছিল। আমি ঠিকঠাক বলতে পারলাম কিনা জানি না, তবে আমাদের একদম নিজেদের একদম পারফেক্ট। পজিটিভ থাকতে হবে যে আমরা না না, সিস্টেমে থাকবো নিজেদের জন্য এবং নিজেরা ভালো থেকে যাতে আমাদের থেকে অন্যেরাও ভালো থাকতে পারে, সেটা আমরা সবাইকে জানাবো যে আমরা এই সিস্টেমে আমাদের মতো করে ফলো করো, এই সিস্টেমে আসো, একটু দেখো, তারপর যেমন আস্তে আস্তে নিজের মাইন্ড সেট করে করো আর কি। এই বলে আমি স্যারকে ওভার টু মুকুল স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার। ম্যাডাম তো বললেন, সমস্তটাই বললেন ওনার, আপনারা শুনলেন। প্রথমেই যাই আমাদের আশিস স্যার। আমি বলেছি আশিস স্যারকে, আমাদের যে আশিস স্যার যে লেভেলে ওয়ার্কআউট করান, মানে একটা শর্ট টাইমের মধ্যে ওয়ার্কআউট, আমাদের 45 মিনিট, 10 মিনিট এক্সট্রা মেডিটেশন, 45 মিনিটে আমাদের ওয়ার্কআউট। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, দেখেছি ওয়ার্কআউট করেছি বিভিন্ন জায়গায় আমরা। আমি বলেছি আশিস স্যারের ওয়ার্কআউট ওয়ার্কআউট হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। যারা একটু ওয়ার্কআউট নিয়ে এক্সপিরিয়েন্স আছে, যারা একটু জানেন, তারা নিশ্চয়ই তাকে ফিল করতে পারছেন ওয়ার্ল্ড ক্লাস। আর আশিস স্যারের একটু বলছি আমি যে ওনার যা এস, আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না উনি কত এস। আর উনি যেভাবে ওয়ার্কআউট করালেন আমি দেখলাম, মানে কি করে সম্ভব। হ্যাঁ, উনি যে জব করেন, যে সার্ভিস করেন, ওনাদের ফিল্ডের একটা যোগাযোগ থাকে, কিন্তু আশিস স্যার নিজেই বলেছেন যে ওনার আনহেলদি হয়ে গেছে, ওভারওয়েট হয়ে গেছে। এই সিস্টেমে আসার পরে স্যার নিজেকে ফিট অ্যান্ড ফাইন করেছেন এবং ওয়ার্কআউট ডেভেলপ করেছেন। আমি কল্পনা করতে পারি না, যারা ওয়ার্কআউট সম্বন্ধে একটু নলেজ আছে, যারা সজল স্যাররা আছেন, যারা জানেন একটু, কল্পনা করা যায় না ওনার বডি ফ্লেক্সিবিলিটি কি কোন লেভেলে পৌঁছে গেছে, কোন লেভেলে পৌঁছে গেছে আপনারা কল্পনা করতে পারবেন না। মানে যারা জানে ওয়ার্কআউটটা কিভাবে কি করতে হয়, আমরা দেখেছি বিভিন্ন লেভেলে ওয়ার্কআউট। তো এত গেল আশিস স্যার, নতুন কিছু বলার নেই। আশিস স্যার আমাদের সিস্টেমের ওয়ান অফ দা মানে স্তম্ভ আর কি, আশিস স্যার। আর দ্বিতীয় হলো আমাদের নিপা ম্যাডাম। নিপা ম্যাডাম আজকে আপনারা জানেন যে আজকে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট পার্ট। অ্যাসোসিয়েট পার্ট মিনস মানে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে যারা ভালো করছেন, ভালো রেজাল্ট ক্রিয়েট করছেন, মেনটেন করছেন, তাদেরকে আমরা এই সিস্টেমে সুযোগ দিই কথা বলার। বরাবর যে কথাটা বলে আসি আমরা, যে আমি আগে এসছি, হয়তো আগে কিছু জিনিস জেনেছি তাই আমি বলছি, কিন্তু আমার পরে যারা আসছেন বা তারপরে যারা আসছেন, আপনাদের মধ্যে অনেকেই আমার আমার থেকে অনেক জ্ঞানী লোক রয়ে গেছে, জাস্ট সিস্টেমে পড়ে আসছেন বলে কথা বলার সুযোগ পাচ্ছেন না। সেটাকে ওভারকাম করার জন্য আমরা এই বুধবারের বিষয় ডেটটা আমরা রেখেছি। আমাদের যারা খুব সুন্দর করছেন, মেনটেন করছেন, রেজাল্ট ক্রিয়েট করছেন, তাদেরকে আমরা সুযোগ দিই বলার। কি হয়েছে? নিপা ম্যাডাম বললেন, তো নিপা ম্যাডাম তো যা বললেন, ওনার মনের কথা বললেন। ওনাকে কিল মারলেও একটি কথা, মিথ্যে কথা বলানো যাবে না বা উনি বলবে না, যা সত্যি কথা তাই বলছি, যেটা হয় সেটাই উনি বলেছে। আমরা যখন সিস্টেমে আমরা আসি, প্রত্যেকের, আমার সঙ্গে এই জিনিসটি হয়েছে, নেগেটিভিটি। কাল আমি বলেছিলাম 5টা পয়েন্ট নেগেটিভিটি। ইভেন জয়েন করার 1 মাস
14-15 দিন তো আমার মধ্যে সিস্টেম মানে এক প্রকার মানে প্যাচে পড়ে আমি জয়েন করেছি। 14-15 দিন ক্যাজুয়ালি জয়েন করেছি। 14-15 দিন পরে যখন আমার প্রথম রেজাল্ট আমি পেলাম, সেদিন থেকে আমি সিরিয়াস হলাম। হ্যাঁ, সকলেই নিপা ম্যাডাম বলে দিলেন, ওনারও তাই হয়েছিল। আপনারা যারা আছেন প্রত্যেকেই একই অবস্থা, জয়েন। কিন্তু দিন দিন যাওয়ার পর আমি যখন 14-15 দিন পর নিপা ম্যাডাম বললো, আমি এটা হওয়ার পর আমরা সিরিয়াস মানে 100% মানে ইউটার্ন যাকে বলে তাই সিরিয়াস। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছেন, গতকাল আমি এত পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোর মধ্যে প্রত্যেকটা নেগেটিভিটি কারো না কারোর মধ্যে আছে, কোনটা কোনটা আপনি আপনার মধ্যে বহন করছেন আপনি। তবু আজকে দেখছি একই অবস্থা। কেউ প্রায় 8-9 মাস সিস্টেম আসেন, সে 8-9 মাস থেকে প্রথম দিন থেকে ভিডিও অফ, সে আজও ভিডিও অফ। তার কি কি হবে তার বলুন? যেদিন জয়েন করেছেন সেদিন থেকে ভিডিও অফ, আজও ভিডিও অফ, প্রায় 10 মাস, বোধহয় 1 বছরও হতে পারে। তার কি কিছু হবে? দেখুন, এই যে আমাদের নিপা ম্যাডাম না, নিপা ম্যাডাম বললেন ওনার রেজাল্টটা, ধরুন আমি কখনোই বলবো না এই সিস্টেমের কথাই বলবো না যে আমার সিস্টেম বা আমাদের সিস্টেম বলবো না। এরকম কোনো সিস্টেম উনি সন্ধান পাননি বা নেই উনি। ওনার প্রচুর টাকা আছে ধরলাম, ধরলাম উনি সার্ভিস করেন, ওনার হাজবেন্ড সার্ভিস করলাম, ধরলাম ওনাদের টাকাও আছে ধরলাম, আমি অন্যভাবে বলে নেবেন না। ওনার 88-90 কেজি ওয়েট, বা শোভনা ম্যাডামের কথাও যদি বলি, উনি জব করেন, ওনার হাজবেন্ড জব করেন, টাকা আছে, মেডিসিন আছে ওনাদের। সিস্টেম নেই, এরকম কোনো সিস্টেম নেই। ব্যাপারটা কোন অবস্থায় যেত আপনারা কি কল্পনা করছেন? শরীরের রোম দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে লাস্টিং করতো না, ওনারা মারা যেতেন। ওনারা বয়স কম বলে স্টেবল কন্ডিশন আছেন ওনারা। যদি এটা কন্টিনিউ হতে থাকতো না, এই যে ম্যাডামের শুরু হয়ে গেছিল, থ্যাঙ্কস গড উনি সিস্টেম পেয়েছেন, উনি মেডিসিন যা খেয়েছেন সাইড এফেক্ট শুরু হয়ে গেছিল। তো গতকাল আমি এত কিছু বলার পর আজও দেখছি এরকম অবস্থা। হ্যাঁ, আমি বলেই যাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক না, একদম এগুলো ঠিক না। আমার ভালো লেগেছিল গতকাল আমাদের মহিরুদ্দিন স্যার ভিডিও অন করে সিস্টেম জয়েন করেছেন, ভিডিও অন করে ওয়ার্কআউট করেছেন। আপনি নিউ, আপনি ভিডিও অফ করে করতেই পারেন, কিন্তু গতকাল আপনি করেছেন, কিন্তু আজকে আবার ভিডিও অফ করেছেন। গুড প্র্যাকটিস, গুড হ্যাবিট কখনো ত্যাগ করতে নেই। মহিউদ্দিন স্যার, আপনি আগামীকাল তো বন্ধ, তারপর দিন থেকে ভিডিও অন করে করবেন, কোনো নো প্রবলেম। যারা সিস্টেমে ভালো রেজাল্ট করেছেন তারা কিন্তু এসব করেন না, মানে ভিডিও অন করে তারা জয়েন করেন, ভিডিও অন করে ওয়ার্কআউট করেন, লাঞ্চ সঠিক সময় পোস্ট করেন, যেভাবে সিস্টেম থেকে গাইড করা হয় সেভাবে করা হয়। আর মোটরোলাতে যিনি জয়েন করেছেন, প্লিজ আপনার নামটা আপনি লিখে নেবেন। হ্যাঁ, মোটরোলা বলে কোনো কারোর নাম নেই। আপনার বাবা মা একটি নিশ্চয়ই একটি সুন্দর নাম আপনার দিয়েছে, সেই নামটাকে আপনি এখানে লিখুন। হ্যাঁ, মোটরোলা বলে কোনো নাম হয় না আমার মনে হয়, যদি হয়ে থাকে সেটা তো আলাদা ব্যাপার, আমার মনে হয় না। আপনি নাম লিখবেন মোটরোলায় যিনি আছেন, রিনেম করে আপনি রিনেম আমাদের অ্যালাউ করা আছে এখানটায়, আপনি রিনেম করে আপনি এখানটায় লিখে দিবেন। ওকে। আর যেটা বললাম এটা মনে রাখবেন, আমাদের ম্যাডাম মহিলা মানুষ, আমাদের Recording stopped. এখানে অনেক পুরুষ মানুষ আছে, তারা ভিডিও অফ করে থাকেন। তা আপনারা আইএস থেকে গ্রামের শেষ প্রান্তের লোকটার সঙ্গে ডিল করেন, আপনার কিসের লজ্জা? আপনার কিসের লজ্জা? এটা হচ্ছে সিস্টেম নিয়ে নেগেটিভিটি আপনার কাটেনি এখনো। আমি যে কাল 5টি পয়েন্ট বলেছি, 5টার মধ্যে যে কোনো আপনাদের ভিতরে একটা আছে। এমন হতে পারে যে মুকুলদা বলছে জয়েন করতে, তাই করছি আর কি, নিজের কোনো ইচ্ছে নেই। তো আপনাদের কাছে অনুরোধ, যারা এরকম অবস্থায় আছেন তারা সিস্টেমে আসারই দরকার নেই, কোনো দরকার নেই। টাকা পয়সা দিয়ে নিউট্রিশন খাচ্ছেন, আমরা এত কষ্ট করছি, ভোর 5:30টায় ঘুম থেকে উঠছি, কি করছি। হ্যাঁ, যদি আপনাদের নেগেটিভিটি থাকে তাহলে দরকার নেই, করলে ঠিকঠাক মতো করতে হবে। ঠিক আছে, সময় হয়ে গেছে, আজকে ওয়ার্কিং ডে। খুব সুন্দর সেশন হলো, আশিস স্যার তো বটেই, দীপিকা ম্যাডাম খুব সুন্দর বললেন। ওকে, এখন আমি একটি গান দিচ্ছি, একটু দাঁড়ান, আমাদের কিছু ক্যালোরি লস করার বিষয় আছে।
একটু দাঁড়িয়ে পড়ুন।